1952-এর ভাষা আন্দোলনের কথা আপনারা সবাই জানেন, এটা আমরা বক্তৃতায় বলি। আসলেই কি জানেন? আমরা এই তো মাত্র কয়েকদিন আগে 21শে ফেব্রুয়ারি গেল, যেই ভাষা আন্দোলনকে আজকে সারা পৃথিবীর মানুষ স্বীকৃতি দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস করলো 21শে ফেব্রুয়ারিকে। সেই 21শে ফেব্রুয়ারি সম্পর্কে আমরা দেখলাম ঢাকার বইমেলায়, বিভিন্ন টেলিভিশন চ্যানেলে দেখলাম, সাংবাদিকরা, রিপোর্টাররা নতুন প্রজন্মের অনেকের কাছেই জিজ্ঞেস করছেন ভাষা আন্দোলনে কি হয়েছিল। সেখানে অনেক বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া তরুণ তরুণীকে আমরা বলতে শুনেছি 52-এর ভাষা আন্দোলনে আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলাম। এই যে ভাষা জ্ঞান, নিজের ইতিহাসকে ভুলে যাওয়ার প্রবণতা, নিজের ইতিহাসকে না জানার প্রবণতা, নিজের রাজনীতি সম্পর্কে কিছুই জানি না কে কি করলো, কিন্তু আমরা সবাই এক একজন বড় বোদ্ধা। হুট করে মুহূর্তের মধ্যে আমরা সিদ্ধান্ত দিয়ে ফেলছি রাজনীতি খারাপ, সিদ্ধান্ত দিয়ে ফেলছি সব রাজনীতিবিদ এক, কিন্তু আমরা জানি না কোন রাজনীতিবিদের চরিত্র কেমন, কোন রাজনীতির জন্ম কি করে হলো। আমরা যে ছাত্রলীগের কথা বলতে এসেছি, একটি ছেলে তার বক্তব্যে বলেছে 52-এর ভাষা আন্দোলনের কথা। ওই 52-এর ভাষা আন্দোলনে রাষ্ট্রভাষা বাংলা চাই বলে বুকের রক্ত দেওয়ার জন্য রাজপথে নেমে এসেছিল যে তরুণ, সেই তরুণের কণ্ঠে অধিকার আদায়ের স্লোগান তুলে দিয়েছিল যে সংগঠন, সেই সংগঠনের নাম বাংলাদেশ ছাত্রলীগ। আপনারা অনেকেই জানেন না 62-র শিক্ষা আন্দোলনের কথা। আপনারা কি শুনেছেন কুখ্যাত হামদুর রহমান শিক্ষা কমিশন রিপোর্টের কথা? ওই 62 সালে পাকিস্তানি শাসন রাষ্ট্র ক্ষমতায় তখন আইয়ুব শাহী, জেনারেল আইয়ুব খান, দুর্দণ্ড প্রতাপশালী সামরিক জান্তা, সারা পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তানের সকল গণতান্ত্রিক আন্দোলনকে জেলখানায় ঢুকিয়ে দিয়ে নির্মম অত্যাচারে নিষ্পেষিত করে তিনি তার একচ্ছত্র রাজত্ব চালাচ্ছেন। আরবি হরফে বাংলা প্রচলনের চেষ্টা করছেন। তার গভর্নর, তৎকালীন পূর্ব পাকিস্তানের গভর্নর মোনায়েম খান সাহেব পূর্ব পাকিস্তানের বুদ্ধিজীবী, শিল্প সাহিত্যিকদের ডেকে নিয়ে বলছেন, আপনারা কি করেন? আপনারা বসে রবীন্দ্রসঙ্গীত লিখতে পারেন না? মানুষ এত রবীন্দ্রসঙ্গীত শুনতে যায়, আপনারা নিজেরাই রবীন্দ্রসঙ্গীত লেখেন। এই যখন দেশের অবস্থা, তখন তারা আমাদের উপর চাপিয়ে দিতে চাইল একটি সাম্প্রদায়িক শিক্ষানীতি, চাপিয়ে দিতে চাইল এমন একটি শিক্ষানীতি, যেই শিক্ষানীতির মধ্য দিয়ে আমরা সাম্প্রদায়িক হয়ে বেড়ে উঠব, যেই শিক্ষানীতির মধ্য দিয়ে শিক্ষা একটি পণ্য হিসেবে প্রতিষ্ঠিত হবে। সাধারণ মানুষের, গরিব দুঃখী মেহনতি মানুষের শিক্ষা যে মৌলিক অধিকার, যেই মৌলিক অধিকারের দায়িত্ব নেওয়ার কথা রাষ্ট্রের, সেই শিক্ষাকে একটি ব্যবসায় পরিণত করার মতো একটি শিক্ষানীতি দিল হামদুর রহমান। আর সেই শিক্ষানীতির বিরুদ্ধে সারা বাংলাদেশের ছাত্র সমাজকে নিয়ে নেতৃত্ব দিয়ে প্রতিবাদের আন্দোলন, প্রতিরোধের আন্দোলন শুরু করেছিল যেই সংগঠন, সেই সংগঠনের নাম বাংলাদেশ ছাত্রলীগ। বাংলাদেশ ছাত্রলীগের নেতা ওয়াজিউল্লাহ মোস্তফা বাবুলের রক্তের বিনিময়ে সেই 62 সালে কুখ্যাত হামদুর রহমানের শিক্ষা কমিশন রিপোর্টকে প্রতিহত করা হয়েছিল। 66-তে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 6 দফা দিয়েছিলেন। 3 বছর অত্যাচার নির্যাতন করে 6 দফার পক্ষে জনমত সংগঠনের সুযোগ দেয় নাই কুখ্যাত আইয়ুব শাহী। অবশেষে 1969 সালে আগরতলা ষড়যন্ত্র মামলা করে বঙ্গবন্ধু শেখ মুজিব সহ মুক্তিযুদ্ধ এই স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা নেতৃত্বকে সেদিন ফাঁসি কাস্টে ঝুলানোর চক্রান্ত করলো আইয়ুব শাহী। আর ওই আইয়ুব শাহীর দুঃশাসনের বিরুদ্ধে কারা সেদিন গর্জে উঠেছিল? ওই 1969 সালে ওই আসাদ, মতিউর, মনুমিয়ার রক্তের বিনিময়ে একটি 11 দফা ভিত্তিক ছাত্র আন্দোলন গড়ে তুলে যেই ছাত্র রাজনীতি সেদিন আইয়ুব শাহীর পতন ঘটিয়েছিল, 69-এর গণ অভ্যুত্থানের সূচনা করেছিল, বঙ্গবন্ধুকে ওই জেলখানা থেকে বেরিয়ে এনে সৌরর্জনের উদ্যানে নিয়ে যে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করেছিল, সেই গৌরবময় ছাত্র রাজনীতির নেতৃত্ব দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। বাংলাদেশ ছাত্রলীগ সেই সংগঠন, যেই সংগঠনের 37,000 নেতা কর্মীর রক্ত 71-এর মহান মুক্তিযুদ্ধের রক্তস্রোতে, রক্ত নদীতে মিশে যে এই বাংলার স্বাধীনতার সূর্যোদয়ের ভূমিকা রেখেছিল, সেই বাংলাদেশ ছাত্রলীগ। আজকে সেই বাংলাদেশ ছাত্রলীগকে আপনারা চেনেন কিভাবে? আজকে সেই বাংলাদেশ ছাত্রলীগকে আপনারা চেনেন যেই বাংলাদেশ ছাত্রলীগকে আপনারা দেখেন টেলিভিশনের পর্দায় ধামা নিয়ে, চাপাতি নিয়ে দৌড়ে দৌড়ে ওই জগন্নাথ হলে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কাছে ঢাকার প্রকাশ্য রাজপথে বিশ্বজিৎকে কুপিয়ে কুপিয়ে হত্যা করে। আজকে ছাত্রলীগ বলতে আপনারা চেনেন কাকে? সেই ছাত্রলীগকে যেই ছাত্রলীগ ভাতৃঘাতী সংঘাতে লিপ্ত হয়ে আমরা দেখি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তাপস সরকার লাশ হয়ে যায়। এর বিপরীতেও ছাত্রলীগ আছে। এর বিপরীতে আপনারা কি দ্বীপের কথা জানেন না? ওই বুয়েটের দ্বীপ, বুয়েটের দ্বীপকে কারা হত্যা করেছে? 2 বছরও তো হয়নি। কিভাবে নির্মম ভাবে বুয়েটের একটা মেধাবী ছেলেকে বুয়েটের ভিতর ঢুকে কুপিয়ে কুপিয়ে হত্যা করা হলো। আপনারা নোমানের কথা জানেন না? ওই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে
তাকে কি করে হত্যা করা হলো, রাব্বিকে কি করে হত্যা করা হলো রাজশাহী ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ে। বাংলাদেশ ছাত্রলীগের নেতা ও কর্মীরা আজকে অত্যন্ত বিকৃতভাবে উপস্থাপিত হচ্ছে বিভিন্ন কর্মকাণ্ডের কারণে। বাংলাদেশ ছাত্রলীগের এই গৌরবময় পতাকার নিচে আজকে দিনের পর দিন সুবিধাবাদ শক্তিশালী হচ্ছে। ওই নেতার ড্রয়িং রুমে ঘুরে নেতার কাছ থেকে পদ কিনে নিয়ে যে রাজনীতি, সেই রাজনীতি আজকে বাংলাদেশ ছাত্রলীগকে গ্রাস করছে। অথচ বন্ধুরা আমার, আজকে যে এই পরিস্থিতি আপনারা পাচ্ছেন শিক্ষা প্রতিষ্ঠানে, এই যে নিরাপদে বসে একটি সুন্দর পরিস্থিতিতে একটি সুন্দর অনুষ্ঠানে আপনারা অংশগ্রহণ করছেন, এই অবস্থা কিন্তু একদিনে আসে নাই। ৭৫-এর 15ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করার পর বাংলাদেশে যে এই রাজনীতি আমরা প্রত্যক্ষ করেছি, আমরা সেই দুঃসময়ের ফসল। আমরা সেই দুঃসময়ে ছাত্র রাজনীতি করেছি। ওই চট্টগ্রাম কলেজের কথা বলেছি আপনাদেরকে। চট্টগ্রাম কলেজে যখন ঢুকেছিলাম দেখেছিলাম পাকিস্তান। সেখান থেকে গিয়েছিলাম কমার্স কলেজে। কমার্স কলেজে যেদিন ভর্তি হলাম সেদিন দেখলাম সেখানে ছাত্র সংসদ নির্বাচনের ডামাডোল চলছে। ছাত্র সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে স্লোগান দিয়েছিলাম বাংলাদেশ ছাত্রলীগের কর্মী হিসেবে, আমি কে তুমি কে, বাঙালি বাঙালি, তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা, শিক্ষা শান্তি প্রগতি ছাত্রলীগের মূলনীতি। এই স্লোগান দিয়ে যখন কমার্স কলেজ প্রদক্ষিণ করছি, যখন আমরা স্লোগান দিচ্ছিলাম তবারকের খুনিরা হুঁশিয়ার সাবধান, যখন আমরা বলছিলাম শাহাদাতের রক্ত বৃথা যেতে দেব না, যখন আমরা বলছিলাম ৫৬,০০০ বর্গমাইল জুড়ে ওই ৭৫-এর পর থেকে ছাত্রলীগের নেতা কর্মীদেরকে যেইভাবে হত্যা করা হয়েছে সারা বাংলাদেশে, সেলিম দেলোয়ার, তিতাস কাঞ্চন বসুনিয়া, জাফর জয়নাল, মুজাম্মেল, দীপালি চায়ের রক্তের বিনিময়ে আমরা যেভাবে এরশাদ বিরোধী আন্দোলন করেছি, ওই রাউজানে, ওই ফটিকছড়িতে, হাটাজারিতে, নাজিরহাটে, তবারক, রশিদ আমিন, বাবর মুজিব, জিন্না, কুদ্দুস, ইউসুফ, অসংখ্য থোকা থোকা নাম, যাদের রক্ত দিয়ে আমরা সারা বাংলাদেশে এমন কোন নদী ছিল না ছাত্রলীগের কারো রক্তে লাল হয়নি। বাংলাদেশে এমন কোন সবুজ প্রান্তর ছিল না ছাত্রলীগের তার রক্তে লাল হয়নি। আমরা জীবন দিয়ে, রক্ত দিয়ে বঙ্গবন্ধুর আদর্শের পতাকাকে তুলে রেখেছিলাম। আমরা যোদ্ধা ছিলাম, আমরা যুদ্ধে ছিলাম। আমরা অস্ত্রের বৈধতার পরোয়া করি নাই, অস্ত্রের লাইসেন্সের পরোয়া করি নাই। রাষ্ট্রযন্ত্রের যেই নির্মম নিপীড়ন আমাদের উপর ওই জিয়া এরশাদের শাসনামলে, ডাইনি খালেদার শাসনামলে আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল, তার বিরুদ্ধে আমরা সেদিন রুখে দাঁড়িয়েছিলাম। সেদিন আমরা যুদ্ধে যাওয়ার যৌবনে ছিলাম। আমরা সেদিন পড়তাম, এখন যৌবন যার যুদ্ধে যাওয়ার তার শ্রেষ্ঠ সময়। আমরা ভাবতাম আমাদের জীবন যুদ্ধের জন্য নিবেদিত, আমাদের জীবন মুক্তির সংগ্রামে নিবেদিত। যেই মুক্তির সংগ্রাম ৭১-এর ১৬ই ডিসেম্বর আমরা শেষ হয়ে গিয়েছে ভেবেছিলাম, কিন্তু শেষ হয়নি। 14ই ডিসেম্বর রায়ের বাজারের বধ্যভূমিতে এ জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করার মধ্য দিয়ে নতুন করে মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়ের আগেই প্রতিবিপ্লব শক্তি সংহত করেছিল। সেই প্রতিবিপ্লব ৭৫ পর্যন্ত ঘাপটি মেরেছিল। বঙ্গবন্ধু হত্যার পর আমরা কি দেখেছিলাম সেদিন? আজকে যারা জিয়াউর রহমান সৃষ্ট বিএনপি আর মুক্তিযুদ্ধের চেতনার নেতৃত্ব দানকারী আওয়ামী লীগকে এক পাল্লায় মাপতে চায়, যারা খালেদা জিয়া আর শেখ হাসিনাকে একই কাতারে ফেলে বিচার বিশ্লেষণ করতে চায়, বিনয়ের সাথে তাদের কাছে প্রশ্ন করুন, বিএনপির জন্ম কোত্থেকে? বিএনপি নামের রাজনৈতিক দল, রাজনৈতিক আদর্শ কোন আদর্শের উপর ভিত্তি করে এই বাংলাদেশে গড়ে উঠেছে? ৭৫-এর 15ই আগস্টের কালো রাত্রিতে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর কোন আইনের ধারাবাহিকতায়, কোন বিপ্লবের মধ্য দিয়ে, কোন জনসমর্থন নিয়ে ওই সামরিক এক নায়ক জেনারেল